দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নাম্বার 55-এর যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজের সমাধান নিয়েই থাকছে আমাদের আজকের এই ক্লাসটি। আমাদের আজকের এই ক্লাসটি যে যেখান থেকে যেভাবে দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তবে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস। আমরা দেখতে পাচ্ছি তোমাদের বইয়ের 55 পৃষ্ঠায় বা পেজ নাম্বার 55-এ যে টপিকটিকে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে ওয়্যার ডু অ্যানিমেলস লিভ, অর্থাৎ কোথায় প্রাণীরা বসবাস করে। এবং আমরা চিত্রের মধ্যে বিভিন্ন পশু বা পাখির ছবি বা মুরগির ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে মূলত এই পশুগুলোর বাসস্থান বা কোথায় এরা বাস করে সেই সম্পর্কিত বিভিন্ন তথ্যকে তুলে ধরা হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি প্যাসেজ বা অনুচ্ছেদ রয়েছে। মূলত আমাদের এই ক্লাসের মধ্যে বা এই ভিডিওর মধ্যে আমরা এই প্যাসেজটিকে বাংলা অর্থসহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে এই প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো তোমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হয় বা কঠিন মনে হয় সেগুলোও আমরা লিখে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা খুব সহজেই সেগুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারো। তবে চলো শুরু করছি আমাদের আজকের এই ক্লাস। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পৃষ্ঠায়ের একেবারে শুরুতে যেটি লেখা আছে, ওয়্যার ডু অ্যানিমেলস লিভ। তোমরা জানো যে এর আগের অনেক ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম ওয়্যার অর্থ কোথায়, ডু অর্থ করা, অ্যানিমেল অর্থ প্রাণী বা পশু, লিভ অর্থ বাস করা। তো সেক্ষেত্রে এই যে শেষে যে চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক। তো আমাদের এই সম্পূর্ণ লাইনটি যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে ওয়্যার ডু অ্যানিমেলস লিভ, অর্থাৎ কোথায় প্রাণীরা বসবাস করে বা কোথায় প্রাণীরা থাকে। এখানে পশুও হতে পারে, অর্থাৎ অ্যানিমেল অর্থ পশু, প্রাণী, অনেক কিছু হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে লেসন্স সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে লেসন্স 4 to 6, অর্থাৎ পাঠ 4 থেকে 6। এবং তোমরা জানো এই প্রত্যেক ক্লাসে আমি বলে থাকি ইউনিট অর্থ অধ্যায়। তো সেক্ষেত্রে ইউনিট 27 অর্থ অধ্যায় 27। আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে আমাদের যে অথর বা লেখক যিনি বইটিকে লিখেছেন তিনি 3টি ভাগে বা 3টি ধাপে আমাদের এই পেজটিকে সাজিয়েছেন। তিনি অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সিতে 3 রকমের বা 3 ক্যাটাগরির কনসেপ্টকে তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্টিভিটি এতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে রিড অ্যান্ড সে। তোমরা জানো যে রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। তাহলে রিড অ্যান্ড সে এটি অর্থ হচ্ছে পড়ো এবং বলো। তাহলে আমাদেরকে যেটি করতে হবে এইখানকার যে অনুচ্ছেদটি রয়েছে বা প্যাসেজটি রয়েছে সেটি একটু পড়তে হবে এবং বলতে হবে। এবং এই পাশেই আমরা একটি মুরগির ছবি দেখতে পাচ্ছি, তার বাসস্থানকে দেখতে পাচ্ছি এবং কিছু ডিমের ছবি দেখতে পাচ্ছি। এবং ছবিটা দেখেই বুঝতে হবে মূলত আমাদের এই প্যাসেজে যে সম্পর্কে বলা হবে সেটির ছবি এখানে দেওয়া হয়েছে। আমরা প্রথম লাইন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দিস ইজ এ হ্যান বা দিস ইজ আ হ্যান। তাহলে দিস ইজ এ হ্যান এটির অর্থ কি আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমরা জানো যে দিস অর্থ এই, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, হ্যান অর্থ মুরগি। তাহলে দিস ইজ এ হ্যান এটি অর্থ হচ্ছে এই হয় একটি মুরগি। পরবর্তী লাইনটি হচ্ছে ইট লিভস অন এ ফার্ম। তাহলে আমরা জানি ইট লিভস অন এ ফার্ম এটিকে যদি আমরা একটু ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করি তাহলে একটু দেখব যে ইট অর্থ ইহা বা এটি, লিভস অর্থ বাস করা, অন অর্থ ওপরে, এ অর্থ একটি, ফার্ম অর্থ খামার। তোমরা জানো যে সচরাচর মুরগি খামারে বসবাস করে। তাহলে ফার্ম অর্থ হচ্ছে খামার। এবং আমাদের সম্পূর্ণ বাক্যটি বা সেন্টেন্সটির অর্থ যেটি দাঁড়ালো সেটি হচ্ছে ইট লিভস অন এ ফার্ম, অর্থাৎ এটি খামারে বসবাস করে। আমাদের পরবর্তী লাইনটি হচ্ছে ইট লেইজ এগস। তাহলে আমরা জানি ইট অর্থ ইহা বা এটি, লে থেকে লেইজ হয়েছে। আমরা এটিও জানি যে লেইজ অর্থ ডিম পাড়া, এগস অর্থ ডিম। তাহলে ইট লেইজ এগস অর্থাৎ এটি ডিম পাড়ে। এবং আমরা জানি যে মুরগি ডিম পাড়ে। ইট ইটস সিড অ্যান্ড গ্রেইনস, ইট ইটস সিডস অ্যান্ড গ্রেইন। তাহলে ইট অর্থ ইহা, ইট অর্থ খাওয়া। তাহলে এখানে তোমরা যখন আরেকটু বড় হবে তখন শিখতে পারবে যে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো সেক্ষেত্রে ইটের সাথে এস যুক্ত হয়েছে। তোমরা যখন ক্লাস 6-এ যাবে বা ষষ্ঠ শ্রেণীতে উঠবে তখন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেখবে যে আমরা ইংলিশের এই সমস্ত টপিকগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তাহলে ইট ইটস সিডস অ্যান্ড গ্রেইন, এটির অর্থ হচ্ছে ইট ইহা, ইটস অর্থ খাওয়া, সিড অর্থ বীজ বা দানা, এবং গ্রেইন অর্থ দানা। তাহলে ইট ইটস সিডস অ্যান্ড গ্রেইন অর্থাৎ এটি বীজ এবং দানা জাতীয় খাদ্যগুলো খেয়ে থাকে। এবং তোমরা এই পরবর্তী পেজে, অর্থাৎ আমরা যখন এই সম্পূর্ণ প্যাসেজটিকে বাংলা অর্থ সহ বলবো তারপরেই আমরা অর্থগুলোকে আবার লিখে দিব। তো আশা করছি অর্থগুলোকে তোমরা আবার তোমাদের খাতার মধ্যে নোট ডাউন করবে। আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাক্টিভিটি বিতে, যেখানে বলা হয়েছে রিড অ্যান্ড সে। রিড অর্থ পড়ো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলো। তাহলে এখানেও পূর্বেকার যে কথাটি বলা হয়েছিল সেটি আবারও বলা হয়েছে, অর্থাৎ পড়ো এবং বলো। তাহলে তোমাদেরকে পড়তে হবে এবং বলতে হবে, এবং সেটা শেখানোর জন্যই আসলে ক্লাসটি নেওয়া। তাহলে দেখো আমাদের এইখানে যেই প্রথম লাইনে যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে এটা, দিস ইজ আ টাইগার বা দিস ইজ এ টাইগার। তাহলে দিস অর্থ এই, ইজ অর্থ হয়, এ অর্থ একটি, টাইগার অর্থ বাঘ। তাহলে দিস ইজ আ টাইগার বা দিস ইজ এ টাইগার, এটি অর্থ হচ্ছে এই হয় একটি বাঘ। ইটস বিগ অর্থ এটি বড়। আমরা জানি ইট অর্থ ইহা, এবং এইখানে এই যে কমার মতো একটি চিহ্ন দেখা যাচ্ছে, এটি কিন্তু কমা না, মনে রাখতে হবে যে কমা সবসময় একটি শব্দের নিচে বসে, কিন্তু এই কমাই যখন ওপরে চলে যায় সেটি আর কমা থাকে না, সেটি হচ্ছে অ্যাপোস্ট্রোপিয়েট। এবং তোমরা জানো এর আগের অনেক ক্লাসে হয়তো আমি তোমাদেরকে বলেছিলাম এবং সামনেও আরও বলবো। তাহলে এটি হচ্ছে অ্যাপোস্ট্রোপিয়েট। অ্যাপোস্ট্রোপিয়েট তখনই ব্যবহার করা হয় যখন কোনো শব্দকে সংক্ষেপে লেখা হয়। তার মানে এখানে ইটস, ইটস দিয়ে বোঝাচ্ছে এটি আসলে ইট ইজ কে বোঝাচ্ছে, ইট ইজ। তার মানে এই অ্যাপোস্ট্রোপিয়েট দিয়ে বোঝাচ্ছে এখানে একটি আই আছে কিন্তু সেটি দেখা যাচ্ছে না, ওইটি উজ্জ্বল অবস্থায় আছে। তাহলে ইটস বিগ বা ইট ইজ বিগ, এটির অর্থ হচ্ছে এটি হয় বড়। তাহলে আমরা জানি যে সচরাচর বাঘ একটু বড়ই হয়। এবং এর পরবর্তী যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে ইট লিভস ইন আ ফরেস্ট বা ইট লিভস ইন এ ফরেস্ট। তাহলে ইট অর্থ ইহা, লিভ অর্থ বাস করা, এবং থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এখানে এস যুক্ত হয়েছে। ইট লিভস ইন আ ফরেস্ট বা ইট লিভস ইন এ ফরেস্ট। এবং তোমরা আসলে বিভ্রান্ত হবে না যে আমি বারবার বলছি থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস হয়েছে বা এটা। তো যেহেতু তোমরা এখনও অনেক ছোট, তো সেক্ষেত্রে তোমরা শুধু শব্দের অর্থগুলো এবং অনুচ্ছেদটির অর্থ জানলেই হবে। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের টপিকে। তো সেখানে লিভ অর্থ বাস করা, ইন অর্থ মধ্যে, এ অর্থ একটি, ফরেস্ট অর্থ বন বা জঙ্গল। তাহলে ইট লিভস ইন আ ফরেস্ট বা ইট লিভস ইন এ ফরেস্ট, এটি অর্থ হচ্ছে এটি বনের মধ্যে বাস করে বা এটি বনে বাস করে, এটাও বলা যায় যেহেতু ইন আছে এবং বলেছি ইন অর্থ মধ্যে। তো সেক্ষেত্রে ইট লিভস ইন আ ফরেস্ট, এটি অর্থ হচ্ছে এটি বনের মধ্যে বা জঙ্গলের মধ্যে বাস করে। এর পরের লাইনটি হচ্ছে ইট ইটস আদার অ্যানিমালস। তাহলে তোমরা জানো, তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছো যে বাঘ সচরাচর অন্যান্য প্রাণীদেরকে, যেমন হরিণ বা আরও এরকম যত প্রাণী বা পশু রয়েছে তাদেরকে খেয়ে বেঁচে থাকে। তাহলে ইট ইটস আদার অ্যানিমালস, এটির অর্থ হচ্ছে এটি অন্যান্য প্রাণীদেরকে খেয়ে থাকে। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বাঘ একটি হরিণকে তাড়া করছে, অর্থাৎ সে খাওয়ার জন্য হরিণকে বেছে নিচ্ছে। আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি সিতে, যেখানে বলা হয়েছে টক অ্যাবাউট অ্যানাদার অ্যানিমেল। তাহলে এখানে বলেছে যে অন্য একটি প্রাণী সম্পর্কে কিছু বলো। ইউজ দ্য সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটিস এ অ্যান্ড অ্যাক্টিভিটিস বি অ্যাজ আ মডেল। তাহলে বলেছে যে এখানে আমাদের লেখক আমাদেরকে মুরগি সম্পর্কে কিছু লিখে দিয়েছে, বাঘ সম্পর্কে কিছু লিখে দিয়েছে, কিন্তু এবারে তোমাদেরকে অন্য একটি প্রাণী সম্পর্কে লিখতে হবে বা বলতে হবে। কিন্তু তোমাদেরকে ক্লু হিসেবে যেটি দেওয়া আছে বা তোমাদের কাজটাকে সহজ করার জন্য যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে তোমরা এই যে দেখো যে এখানে
এই মুরগির ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে এটি একটি মুরগি, তারপরে এটি কোথায় বাস করে এবং এটি কি খায় এ সম্পর্কে বলা হয়েছে। একই সাথে দেখো বাঘের ক্ষেত্রেও কিন্তু একই রকমের, অর্থাৎ এটি কি একটি বাঘ সেটি বলা হয়েছে, এটি কোথায় বাস করে সেটি বলা হয়েছে এবং এটি কি খায় সেটি বলা হয়েছে। তাহলে তুমি অন্য যে কোনো একটি প্রাণী সম্পর্কে এখানে লিখবে। তো তোমাদের সহজ করার সুবিধার্থে আমি একটু তোমাদেরকে একটি প্রাণী সম্পর্কে এখানে একটু ধারণা দিচ্ছি। যেমন ধরো তোমরা বিড়াল সম্পর্কে বা ক্যাট সম্পর্কে বলতে পারো। তো সেক্ষেত্রে এখানে তোমরা প্রথম লাইনটি লিখবে যে দিস ইজ আ ক্যাট বা দিস ইজ এ ক্যাট, অর্থাৎ ইহা হয় বা এটি হয় একটি বিড়াল। তারপরে তোমরা বলতে পারো যে ইট লিভস ইন এ হাউস, অর্থাৎ এটি একটি বাড়িতে বসবাস করে। আমরা জানি বিড়াল বাড়িতেও থাকে এবং বিভিন্ন সময় রাস্তার মধ্যেও দেখা যায়। তো সেক্ষেত্রে তোমরা এটাও লিখতে পারো যে ইট লিভস ইন রোডস, অথবা ইট লিভস নিয়ার পিপল সারাউন্ডিংস, অর্থাৎ এগুলো মানুষের আশেপাশে বসবাস করে। অর্থাৎ বিড়ালগুলোকে আমরা সচরাচর আমাদের চারদিকে দেখতে পাই। এবং বিড়াল কী খায় আমরা জানি যে বিড়াল দুধ খেতে পছন্দ করে এবং এছাড়াও মাছের কাঁটাও খায়। তাহলে আমরা বলতে পারি যে ইট ইটস মিল্ক, তাহলে বিড়াল দুধ খায়। এভাবে করে আমরা 3 লাইনে একটি প্রাণী সম্পর্কে বর্ণনা করতে পারি। শুধু যে ক্যাট সম্পর্কে সেটা না, আমরা ডগ সম্পর্কেও বলতে পারি। ফর এক্সাম্পল আমরা আরও অনেক প্রাণী সম্পর্কে বলতে পারি। তো তোমরা তোমাদের পছন্দের একটি প্রাণী সম্পর্কে এখানে লিখবে। যেমন ধরো আমরা কিন্তু এখানে লায়ন সম্পর্কে বা সিংহ সম্পর্কেও বলতে পারতাম। সেক্ষেত্রে প্রথম লাইনটি হতো দিস ইজ আ লায়ন, অর্থাৎ ইহা হয় বা এটি হয় একটি সিংহ। ইটস বিগ, এবং আমরা জানি যে সিংহ এবং বাঘ যেহেতু প্রায় সমান, তাহলে আমরা বলতে পারি যে সিংহ একটি বড় প্রাণী। তাহলে আমরা তার ক্ষেত্রেও বলতে পারতাম ইটস বিগ, অর্থাৎ ইহা একটি বড় প্রাণী, বা ইটস বিগ অর্থাৎ ইহা হয় বড়। এরপরে ইট লিভস ইন এ ফরেস্ট, আমরা জানি যে সিংহ বনে বাস করে, তাহলে তার ক্ষেত্রেও এটি লেখা যায় যে ইট লিভস ইন আ ফরেস্ট। এরপরে আমরা বলতে পারি যে ইট ইটস আদার অ্যানিমালস, তাহলে আমরা জানি যে সিংহ যেহেতু বাঘের মতোই অন্যান্য প্রাণীদেরকে খেয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে ইট ইটস আদার অ্যানিমালস। তাহলে আমরা সিংহের ক্ষেত্রে এই সম্পূর্ণ প্যাসেজটিকে হুবহু লিখতে পারি, শুধু টাইগারের জায়গায় লায়ন লিখতে হবে। এই হচ্ছে পার্থক্য। তাহলে আশা করছি তোমরা এই পেজটিকে, অর্থাৎ 55 পেজের সম্পূর্ণ বিষয়গুলোকে বুঝতে পেরেছ। এবারে আমরা বিভিন্ন শব্দের অর্থকে লিখে দিচ্ছি, যাতে খুব সহজেই তোমরা আরও ভালোভাবে প্যাসেজটিকে আয়ত্তে নিয়ে আসতে পারো। কিন্তু শর্ত হচ্ছে তোমাদের খাতা কলম নিয়ে এই শব্দগুলোকে লিখতে হবে এবং একটু মুখস্থ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড মিনিংয়ের প্রথম যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে ওয়্যার। আমরা জানি ওয়্যার অর্থ কোথায়, তাহলে ওয়্যার অর্থ কোথায় এটিকে একটু লিখে মুখস্থ করবে। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে ডু, এবং আমি আমাদের ক্লাসের একেবারে শুরুতেই বলেছিলাম যে হোয়ার অর্থ কোথায়, ডু অর্থ করা, এবং সেগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। তার মানে তোমাদের একই সাথে আরও একবার রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে এনিমেল। এনিমেল অর্থ প্রাণী বা পশুও লিখতে পারো, কোনো সমস্যা নেই। লিভ অর্থ বাস করা, লেসন্স অর্থ পাঠ, রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে দিজ অর্থ এই, এবং তোমরা জানো যে অনেকে এই দিজকে দিজ ও উচ্চারণ করে, অথবা মানে দিজ অর্থাৎ দয় রসিকার তারপর বর্গীয় জ উচ্চারণ করা যেতে পারে, অথবা দয় রসিকার তারপর দন্তস্ব বা দিজ এটি উচ্চারণ করা যেত। অর্থাৎ উচ্চারণের ভ্যারিয়েশন তোমরা যখন আরও বেশি বড় হবে তখন বুঝতে পারবে যে আমেরিকান ইংলিশে এই এ কে এ না বলে আ বলা হয়, এবং ইংল্যান্ডের বা ব্রিটিশ ইংলিশে এটিকে এ বলা হয়। তো সেক্ষেত্রে উচ্চারণের বিভিন্ন ভেরিয়েশন যেগুলো তোমরা আমার কাছ থেকে শুনো বা যেগুলো অন্যান্য ক্লাসে অন্যান্য টিচারদের কাছ থেকে শুনে থাকবে, তো উচ্চারণ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু মূল বিষয়গুলোকে একটু আয়ত্তে আনবে, অর্থাৎ দিজ অর্থ এই এটি মনে রাখবে, ওয়্যার অর্থ কোথায় সেটি মনে রাখবে, ডু অর্থ করা এইগুলো একটু মনে রাখবে, এবং প্যাসেজগুলোর অর্থকে ভালো করে মনে রাখবে, তাহলেই হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ওয়ার্ডে, যেখানে বলা হয়েছে ইজ। ইজ অর্থ হয়, এ অর্থ একটি বা আ অর্থ একটি, এরপরে হ্যান অর্থ মুরগি, ইট অর্থ ইহা, অন অর্থ উপরে, ফার্ম অর্থ খামার, লে অর্থ ডিম পাড়া, এগ অর্থ ডিম, ইট অর্থ খাওয়া, সিড অর্থ বীজ, গ্রেইন অর্থ শস্যদানা। টাইগার অর্থ বাঘ, বিগ অর্থ বড়, ফরেস্ট অর্থ বন বা জঙ্গল
বা অরণ্য, অর্থাৎ তুমি এখানে ফরেস্ট অর্থ তিনটা তিনটা অর্থের মধ্যে যে কোনো একটা মনে রাখলেই হবে। যেটি তোমার কাছে সবচেয়ে সহজ মনে হয় সেটি তুমি মনে রাখবে। আদার অর্থ অন্য, এবং এই হচ্ছে মোটামুটি আমাদের এই সম্পূর্ণ প্যাসেজের যে সমস্ত ওয়ার্ডগুলো ছিল বা যে সমস্ত শব্দগুলো ছিল সেগুলোর বাংলা অর্থ। তো আশা করছি তোমরা এই ক্লাসটির প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো টপিককে, সবগুলো কথা ঠিকভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের কারো কাছে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, কারো মনে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর নিচে কমেন্টে আমাদেরকে লিখে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সকল সমস্যার সমাধান করার, সকল প্রশ্নের উত্তর দেওয়ার, এবং আমরা প্রতিনিয়তই তোমাদের জন্য বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি, বিভিন্ন শিক্ষামূলক ক্লাসকে তৈরি করে থাকি। তো তোমরা চাইলেই তোমাদের পরবর্তী ক্লাসটি কোন বিষয়ের উপরে চাচ্ছ সেটি আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারো। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগের সাথে করেছো, দেখেছো এবং একটু হলেও বুঝেছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার সাথেই থাকবে।